জি স্যার। একটা ভিন্ন টাইপ বাকি ছিল না চ্যাপ্টারে? একটি 20 সেকেন্ডে 3t প্লাস 1/8 স্কোয়ার অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার পড়ছো না? স্যার ফিজিক্সে জি স্যার ভেক্টর বলে গেছে। ভেক্টরে পড়ছো যে সরন্ত এস, জি স্যার। তার মানে ds বাই জি স্যার। dt ইকুয়াল টু কি b ইকুয়াল টু ds বাই dt পড়ো নাই সরণে? জি স্যার পড়ছো? জি স্যার। দয়ানো তোমাকে s দিয়ে দিছে। জি স্যার। বুঝি s না t সেকেন্ডে এত মিটার অতিক্রম করে যেটা দূরত্ব এটাই s। s এর ইকুয়াল টু কত? 3t প্লাস 1/8 t স্কয়ার। জি স্যার। ঠিক আছে, এখন ds বাই dt বের করতে হবে না, কি চাইছে? ব্যাক চাইছে না? তার মানে কি বের করতে হবে? ds বাই dt। তাহলে এই যেটা করো ds বাই dt হইছে। জি স্যার। আমরা t এর সাপেক্ষে s কে কি করব? অন্তরীকরণ করব। সময়ের সাপেক্ষে s কে কি করব? অন্তরীকরণ করো। t এর সাপেক্ষে করলে 3t এর করলে শুধু 3 থাকবে না, t এর করলে তো 1 প্লাস 1/8 t স্কয়ার এর করলে কি 2t না? জি স্যার। তার মানে 2/8t। বুঝছো? এটাই তো বেগ। কত সেকেন্ডে বেগ চাইছে? 5 মিনিট পর না? তার মানে t এর মান কত দিয়ে দিছি? 5 মিনিট না? 5 মিনিট মানে কি তো 5 × 60 সেকেন্ড। জি স্যার। মানে 300 সেকেন্ড না? কত সেকেন্ড? 300 সেকেন্ড। t এর মান কত? 5 মিনিট পর বেগ চাইছে না? t এর মান কত? 300 না? 300 সেকেন্ড। t এর মান 300 বসায় দাও। জি স্যার। বেগের মাঝে t এর মান 300 বসায় দিলে তো বাইরে যায়। 300 শেষ। যত বাইরে তত। বুঝছো? জি স্যার। ইজি না? জি স্যার। 78 আর বেগের একক হইছে মিটার পার সেকেন্ড। ds বাই dt মানে কি? বেগ। ds বাই dt মানে তো b। জি স্যার। এই যে বুঝছো? একদম ইজি না একটা? জি স্যার। একদম ইজি না? জি স্যার। স্যার এই দুটোর অন্তরীকরণ করছি 3t রে আর 1/8 এটা অন্তরীকরণ করব কারণ এটা s এর অন্তরীকরণ করলে কি পাই? b পাই না আমরা? স্যার ds বাই dt মানে b পাইছি, এটা b। আর b এর মান বাইরেছে এটা। b এর মান কোনটা বাইরেছে? অন্তরীকরণ করে এটা বাইরেছে। মানে b এর মানে তো কারণ b টা চাইছে কত মিনিট পর? 5 মিনিট। তার মানে t এর মান কত দিয়ে দিয়েছে? 300 সেকেন্ড। জি স্যার। এতে t টা বসায় দিলে তো b এর মান বাইরে যাবে। শেষ। জি স্যার। বুঝছো? ইজি কিন্তু এটা অনেক। ধরো যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সমহারে তবে দেখা উচিত। তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার ক্ষেত্রফলের হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এটা কথা বুঝছো? আচ্ছা, হারে বৃদ্ধি পাওয়া মানে কি? হারে বৃদ্ধি পাওয়া তো হারে একটা দিনে বৃদ্ধি হইতে দেয়। হারে বৃদ্ধি পাওয়া মানে কি?
সময় না হার মানে কি? কোনো একটা সময় হারে বৃদ্ধি পাওয়া মানে কি? সময় না, সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাওয়া না? জি স্যার। হারে বৃদ্ধি পাওয়া বা সমহারে বা ইয়া হারে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধির হার মানে কি? সময়। সময়ের সাপেক্ষে না, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তার মানে সময়ের সাপেক্ষে বলতে তো ডিডিটি বোঝাই না? জি স্যার। বুঝছো? তাহলে মানে বৃদ্ধির হার বা হার বলতে কি বুঝবা? ডিডিটি বুঝবা। কি বুঝবা? ডিডিটি। দাও বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কি আর না? বুঝছো কথাটা? বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। দেখছো হারে বৃদ্ধি পায় মানে কি? ডিডিটি না? জি স্যার। ডিডিটি। এতটুকু বুঝছো? জি স্যার। এই কথাটা বুঝছো কিনা? জি স্যার। ব্যাসার্ধ হারে বৃদ্ধি পায়, কথাটা বুঝছো? জি স্যার। এই যে বৃত্তের ব্যাসার্ধ হারে সমহারে, হারে বৃদ্ধি পাওয়া মানে কি? ডি বাই ডিটি না? ডিডিটি মানে তো হারে, মানে সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাইতেছে। জি স্যার। ব্যাসার্ধটা কিভাবে বৃদ্ধি পাইতেছে? সমহারে মানে কি? সময়ের সাপেক্ষে না? হারে মানে কি? সময় বোঝাইতে, বুঝতো এটা? জি স্যার। তার মানে সময়ের সাপেক্ষে বলতেই তো ডিডিটি, মানে ডিডিটি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা সময়ের সাপেক্ষে মানে ডিডিটি আর। বুঝছো কথাটার মানে? এখন কি হারে বলছে? সমহারে। মানে সমান হারে না, কোনো চেঞ্জ হবে? ডিডিটির মান কি চেঞ্জ হবে? ডিআরডিটির মান কি চেঞ্জ হবে? সমান হবে না? ডিআরডিটির মান যদি সব সময় সমান থাকে, চেঞ্জ না হয়, তাহলে এটা কি স্যার? তাহলে তো এটা ধ্রুবক না? জি স্যার, ধ্রুবক। বুঝছো কথাটা? জি স্যার। হারে বৃদ্ধি পাওয়া মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হারে বৃদ্ধি পায় ডিডিটি। কি হারে বৃদ্ধি পায়? সমান হারে। তাহলে চেঞ্জ হবে কখনো? না স্যার। চেঞ্জ হবে? তার মানে এটা ইজ ইকুয়াল টু কি? ধ্রুবক না? জি স্যার। এই কথাটা মানে বুঝছো কিনা বলো? জি স্যার। এই যে সমহারে বৃদ্ধি পায় মানে কি? এই যে ডিআরডিটি ইজ ইকুয়াল টু কি? ধ্রুবক না? জি স্যার। বলে দিছে ধ্রুবক, বুঝছো? ডিআরডিটি কি? ধ্রুবক। ধ্রুবক। ওকে, এখন কি প্রমাণ করতে বলছে বুঝো? বলছে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার। ক্ষেত্রফল কি? এ না? বৃত্তের ক্ষেত্রফল কি? এ। ক্ষেত্রফলের কি? বৃদ্ধি হার না? বৃদ্ধি হার মানে কি? ডিডিটি না? জি স্যার। হ্যাঁ, ক্ষেত্রফলের বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সমানুপাতিক, মানে সমানুপাতিক আর। এটা প্রমাণ করতে বলছে না? বুঝছো কিনা বলো, দেখো ভালো করে। বলছে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এই যে তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, এটা প্রমাণ করতে বলছে। দেখাও যে, বলছে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধের হার তার কিছু বলছে সরাসরি ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এটা প্রমাণ করতে বলছে না? জি স্যার। বুঝছো? জি ফার্স্টে কথাটা দিয়ে দিছে, বলছে এটা ইজিক্যাল টু এটা হলে এটা প্রমাণ কর। কথার মানে দ্বারা এটা বুঝেছে, এটা বুঝছো কিনা বলো? বুঝছো? তো এই জায়গা থেকে আমার আরে যাইতে হবে। কোথা থেকে যাইতে হবে? এ থেকে আরের কাছে যাইতে হতো না? কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে চিন্তা করো। এ থেকে শুধু ব্যাসার্ধ চাইছে পরেরটা। এই যে বলছে বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এই যে ব্যাসার্ধের সাথে, তাহলে এইটা প্রমাণ করতে বলছি। এইটা প্রমাণ করতে হলে তোমার এ থেকে কি লাগবে? স্যার আর লাগবে না? জি স্যার। তাহলে এ আর আর এর সম্পর্ক জানো তুমি? না স্যার। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? পাই আর স্কয়ার না? জি স্যার, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? জানি তো। এই যে এ আর আর এর সম্পর্ক পাইছি, এই জায়গা থেকে এই জায়গায় যাও। বুঝছো? এটা আমরা জানি, আমরা এই জানা দেখি তো যেতে হবে। তাহলে এ থেকে কোথায় যাবো? আর এর কাছে যাবো, পাই আর স্কয়ার। তাহলে করো, এর যদি করো কি দরকার তোমার? ডিডিটি করতে হবে না এর? তাহলে এর ডিডিটি করে দাও। ডিডিটি এ হইছে? এই পাশে ডিডিটি করলে এই পাশে তো ডিডিটি করতে হবে। জি স্যার। এই পাশে ডিডিটি করলে এই পাশে ডিডিটি করতে হবে না? করছি। উভয় পাশে ডিডিটি কেন করছি? কারণ আমার ডিএডিটি দরকার। কি দরকার? ডিএডিটি। এই জন্য উভয় পাশে কি করছি? ডিডিটি করছি। জি স্যার। বুঝছো? পরে দাও ডিএডিটি তো আমার দরকারই। তো এটা ডিডিটি করো। পাই তো ধ্রুবক, পাই কি? ধ্রুবক। আর স্কয়ারে করলে কি 2 আর না? আর স্কয়ার করলে 2 আর। টি সাপেক্ষে আর রে করছি, যার এক্স ধরছি সে কি এক্স, তাহলে আর রে আবার করতে হবে না? ডি আর ডিটি। বুঝছো কিনা বলো? এটা চিন্তা করো স্যার, আবার একটু বুঝিয়ে দিন। পাই ধ্রুবক বেড়ে যাবে। আর স্কয়ারে কি ধরছি? টি স্কয়ার ধরছি। আর স্কয়ারে কি ধরছি? এই যে টি সাপেক্ষে করতেছি না, এখন তো টি নাই, টি আছে। তাহলে টি সাপেক্ষে আর স্কয়ারে টি স্কয়ার চিন্তা করছি। টি স্কয়ার করলে কি? 2t। এখন যাকে টি ধরছি সে কি টি? তার আবার অন্তরীকরণ করতে হবে না? এই যে আর পার করছি। যেমন তুমি এক্স এর সাপেক্ষে করলে ওয়াই স্কয়ারে করলে প্রথমে লেখো 2y 2x লিখো, লিখে আবার y এর অন্তরীকরণ করো না? এটাও সেম, তুমি টি সাপেক্ষে করতেছো। কার সাপেক্ষে? টি সাপেক্ষে। তখন এটারে টি ধরে নিছো, তাহলে টি স্কয়ার। টি স্কয়ারে করলে কি? 2t। জি স্যার। টি স্কয়ার চিন্তা করতেছো 2t। তখন যারে টি ধরছি সে তো টি নয়, সে তো আর, তাকে আবার করতে হবে dr বাই dt। পাইটা তো ধ্রুবক, পাই তো ধ্রুবক সামনে এসে পড়ছি। এতটুকু বুঝছো? এখন এখানে কোনটা কোনটা ধ্রুবক একটা জিনিস জানো, যে কোনো সমীকরণে সমান সমান থাকলে ওই সমীকরণ থেকে যদি ধ্রুবক তুলে নিই, সমীকরণ সমানুপাতিক হয়ে যায় না? তাহলে এখানে পাই কি? সমানুপাতিক। ধ্রুবক। আর 2 কি? ধ্রুবক। এই 2 তো চেঞ্জ হবে কখনো? 2 ও ধ্রুবক, পাই ও ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, একটা সমীকরণ থেকে ধ্রুবক তুলে নিলে যে সমানুপাতিক চিহ্ন, সমান সমানটা সমানুপাতিক চিহ্ন হয়ে যায়, এটা জানো না? একটা সমীকরণ থেকে এই যে ধরো, যেমন এই যে এটা পড়ছো না, p = 1/v। p সমানুপাতিক কি? 1/v। এখন যদি আর একটা ধ্রুবক গুণ করি, এই ধ্রুবক যদি গুণ করি, তাহলে k/v হয়ে যাবে না? সমান সমান হয়ে যায় না? তার মানে সমানুপাতিক সমান সমান কখন হয়ে যায়?
স্যার মানে যখন স্যার ধ্রুবক গুণ করি, জি স্যার ধ্রুবক গুণ করলে, আর যদি ধ্রুবক উঠায় নেই তাহলে সমানুপাতিক সমান সমান সমানুপাতিক হবে জি, না। স্যার। তাহলে এখানে কোনটা কোনটা ধ্রুবক বলো তো? স্যার এই যে পাই আর 2 পাই আর 2 ডি আর ডিটি কি ধ্রুবক না? এই যে তোমাকে কোশ্চেনে ফার্স্টে বলে দিছে ডি আর ডিটি কি ধ্রুবক ডি আর ডিটি কি ধ্রুবক ধ্রুবক। তো এইটাও ধ্রুবক, এই দুইটাও ধ্রুবক, এটাও কি ধ্রুবক। তিনটা ধ্রুবক যদি তুলে দেই শুধু আর পরে থাকবে না? তিনটা ধ্রুবক তুলে দিলে কি পরে থাকবে? এই যে তিনটা ধ্রুবক তুলে দিছি, তিনটা ধ্রুবক তুলছি না? জি, স্যার। তাহলে ধ্রুবক তুলে দিলে কোন সমীকরণ স্যার থেকে পুরো একটা পরে থাকবে এই একটা শুধু হ্যাঁ আর পরে আর তো আর ধ্রুবক আর না। এটাও কি স্যার উঠে যাবে এটা ধ্রুবক না। ডিআরডিটি কি? এই যে তোমাকে কোশ্চেনে ফার্স্টই বলছে ডিআরডিটি কি ধ্রুবক জি স্যার ধ্রুবক। বুঝছি। আর 2 আর পাই যে ধ্রুবক এটা তো জানো কখনোই চেঞ্জ হবে না। 2 এর মান কি 2 থেকে চেঞ্জ হবে, না, স্যার। পাই এর মান কি 3.141 না, স্যার। থেকে। তাহলে ডিআরডিটি তো ধ্রুবক আমাকে কোশ্চেনে বলেই দিছে। তাহলে স্যার। তিনটা ধ্রুবক যদি বা যে কোনো সবগুলা ধ্রুবক তুলে দিলে সমানুপাতিক সমান সমান কি হয়ে যায়? সমানুপাতিক হয়ে যায় জি, না? স্যার। এই যে প্রুফড। এটাই তো প্রমাণ জি করতে স্যার বলছি। বুঝছি। বুঝছো? জি স্যার পারবা? জি স্যার পারাম আচ্ছা এটা কিন্তু ইজি, টাইপটা ইজি না অনেক? শেষ না না জি স্যার একবারে ঘুরে বাইরে বাইরে একবার সব টিউশন করে দুপুরের আগে চলে যায়। রোজার মাস না, বিকালে করাইতে পারি কষ্ট হয়ে যাবে না মানে। এ বুঝছো এসেনশিয়ালটা জি, ইয়া এমসিকিউ ইয়ার ম্যাথটা জি, স্যার। ইজি কিন্তু জি, ইজি না, এটাও ইজি। এটা বুঝছো, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না কঠিন ভাবে, বুঝছি স্যার অনেক সহজ কিন্তু জি স্যার বুঝছো, শুধু কথার পেজ কিন্তু কথাগুলো বুঝলে ম্যাথ সবচেয়ে ইজি। ওকে আরেকটা আছে ঠিক এটা একটা করাইলে এই 7 কত করে দিয়েছি আমরা 7 না? জি স্যার যদি একটি সমবাহু ত্রিভুজের বাহু যদি
একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার পরিমাণ বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে পড়ো। বলছে যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো, ধরো আমি সমবাহু ত্রিভুজের বাহুগুলোরে কি ধরবো, এক্স ধরলাম। কি ধরলাম? এক্স। বাহুগুলোকে এক্স। বাহুগুলো বুঝছো কথাটা, বাহুগুলো প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার বৃদ্ধি পায়? √3 সেন্টিমিটার। মানে এক্স বাহুটা, বুঝছো কথাটা? জি স্যার। সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাওয়া মানে কি, এই যে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার, যে লাস্টে কি পরিমাণ বৃদ্ধি পায়। জি স্যার। প্রতি সেকেন্ডে কত? এত। প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাওয়া মানে কি, ডিডিটি না? কোনগুলা বৃদ্ধি পায়? এই যে বাহুগুলা এক্স। এক্স হচ্ছে প্রতি সেকেন্ডে, যে ডিডিটি না? প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, বুঝছো? প্রতি সেকেন্ডে বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আচ্ছা, প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাওয়ারে কি বলে? ডিডিটি না? জি স্যার। ডিডিটি বলে না? সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাওয়াকে কি বলে? ডিডিটি। তাই সময় সাপেক্ষে, তো প্রতি সেকেন্ড কি সময় না? মানে সময়ের সাপেক্ষে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? বাহুগুলা। জি স্যার। বাহুগুলা সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে। কত কইরা? √3 সমান √3 সেন্টিমিটার। জি স্যার। বুঝছো? জি স্যার। বলে দিছে, মান বলে দিছে, বুঝছো? জি স্যার। সেম ক্ষেত্রফল কি না? জি স্যার। তাহলে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার। তার মানে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল কত করে বৃদ্ধি পাইতেছে? 12 বর্গ সেন্টিমিটার করে। বুঝছো? এই দুইটা মান যে দিয়ে দিছে, বুঝছো? বুঝা যাইতেছে? বলছে তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাইছে। কি চাইছে? বাহু, মানে এক্স ইজিক্যাল টু কত চাইছে? কি চাইছে? এক্স ইজিক্যাল টু কত? এখন তোমার কার কার সম্পর্ক দিয়ে দিছে? এক্স আর এর। কার কার সম্পর্ক দিয়ে দিছে? এক্স আর এর। তাহলে এক্স আর এর সম্পর্ক জানো, এরকম কোন সূত্র জানো বলো? এ মানে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না? এ মানে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু স্কয়ার, √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার না? তাহলে এই সম্পর্ক কেন লিখছি? কারণ আমার দরকার এক্স আর এর সম্পর্ক। কারণ এক্স আর এর ভ্যালু দিয়ে দিছি। আমি কার সম্পর্ক আমার দরকার? এক্স আর এর সম্পর্ক যদি আমি লিখতে পারি, তারপরে এই জায়গায় ডিডিটি করলেই পেয়ে যাবো এগুলো। বুঝছো? এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো। দেখো কেমনে করি। বুঝছো? এটা ক্ষেত্রফল ইকুয়াল টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 বাহু স্কয়ার। আবার একটু কোন দিকে আইলো এটা ক্ষেত্রফলটা? এটা আমরা তো জানি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য নির্ণয় বলছে না? কোন ত্রিভুজের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা তো আমরা জানি। ও জি স্যার। আমরা জানি না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অন বলতে পারি এটা কেন দরকার? কারণ এখানে আমার এক্স আর এর ভ্যালু কি দিয়ে দিছে না? এই যে এক্স আর এর রিলেটেড সূত্র লাগবে, তো নাহলে বের করতে পারবো না। যেমন ওইটা সূত্র ফলাইছি, তো আর রিলেটেড আর এ রিলেটেড দিয়ে দিছে, তাহলে এ আর আর এর সূত্র ফলাইছি। এটাও সেম, ক্ষেত্রফল ইকুয়াল টু 3/4 এক্স স্কয়ার। জি স্যার। বুঝছো? এখন জাস্ট কি করব? ডিডিটি করব। কি করব ওই পাশে? স্যার ডিডিটি কেন করবো? কারণ আমি ডিএডিটির ভ্যালু জানি, আমি এর ভ্যালু জানি। ডিএডিটির ভ্যালু আমার সুবিধা না, ডিএডিটি করছি। এটা তো √3/4 তো ধ্রুবক, তাই ডিডিটি কার হবে? শুধু এক্স স্কয়ার হবে না? জি স্যার। ঠিক আছে, ডিএডিটির ভ্যালু কত? এই যে 12, শেষ 12 বসায় দিব। √3/4
ডিডিটি এক্স স্কোয়ার দেখো টির সাপেক্ষে কারে করবো এক্স স্কোয়ারে করবো তাই টি স্কোয়ার চিন্তা করো টি স্কোয়ার চিন্তা করলে কি হবে 2t হয়েছে যার টি ধরছি সে কি টি তাহলে তারা আবার করতে হবে না জি স্যার বুঝছো জি স্যার বুঝছি বলে দাও 12 ইকুয়াল টু √3/4 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু dx/dt এর ভ্যালু কত √3 না জি স্যার বুঝছো 12 এই যে √3 গুণ √3 কত হয়ে যাবে 3 হয়ে যাবে না জি স্যার 3 দুগুণে কত 6 6/4x আর যদি এক্সটা শুধু রাখি 6/4 এদিকে আসলে কত হয়ে যাবে 4/6 হয়ে যাবে না 4/6 হয়ে যাবে না 6/4 যদি এদিকে এসে পড়ে 12 সাথে তাহলে 4/6 জি স্যার শেষ 6 দুগুণে 12 4 দুগুণে কত 8 এই যে x এর ভ্যালু তো চাইছি x বাহু দৈর্ঘ্য নির্ণয় করো মানে x কত 8 সেন্টিমিটার যেহেতু এগুলো সেন্টিমিটার এককে আছে 8 সেন্টিমিটার জি স্যার বুঝছো বুঝছি স্যার হ্যাঁ জি স্যার ইজি না জি স্যার অনেক ইজি কিন্তু তিনটা ম্যাথ করাইছি ইজি ওকে এখন পড়াবো স্যার 9.8 9.8 জি স্যার দেখুন কিছু জিনিস বোঝাবো ঠিক আছে আমি কি বলছিলাম 9.6 জি স্যার 9.7 9.8 9.9 কি বলছিলাম স্যার এগুলোতে সৃজনশীল একটা সিকিউর জন্য মানে এই এগুলো থেকে চ্যাপ্টারের এই চ্যাপ্টার থেকে সিকিউ এই জায়গা থেকে সবচেয়ে বেশি আসে জি স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট 9.6 তোমাকে ভালো করে একদম সুন্দর করে সিস্টেম করে শিখাইছি জি স্যার আশা করি পারবা 9.7 ও একদম জি স্যার কনসেপ্ট ক্লিয়ারে মাত্র শেষ জি, স্যার। করলাম যখন 9.8 আর 9.9 দুইটা মিললে এক বেসিকে পড়া হয় ও, মানে দুইটা একসাথেই বুঝছো জি, স্যার। তাহলে তোমার ত্রিকোণমিতির অন্তরীকরণে আর একটা ক্লাস একদম সুন্দর করে শেষ হয়ে যাবে আচ্ছা স্যার বুঝছো একদম গুছা কমপ্লিটভাবে এইটা যদি শেষ করে দিতে পারি আজকের ক্লাস আর একটা ক্লাসে তাহলে মনে করবা তাহলে তোমার সিকিউর জন্য এইগুলো সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জি স্যার বুঝছো জি স্যার ওকে তাহলে 9.8 এ কিছু বেসিক আছে কিছু নতুন নামের সাথে জি, স্যার। পরিচিত আর এটার নাম হচ্ছে লঘুমান জি স্যার নাম কি এটা ছোট মনে হচ্ছে এটা হ্যাঁ জি স্যার লঘুমান জি স্যার এটার নাম কি লঘুমান লঘুমানে কি কম না বেশি স্যার লঘুমানে স্যার কম কম লঘুমানের জি, আরেক স্যার। নাম হয়েছে সর্বনিম্ন মান জি স্যার সর্বনিম্ন সর্বমান মান আরেক নাম হয়েছে লঘিষ্ঠ মান লঘিষ্ঠ একই কথা সবগুলা কি জি স্যার একই কথা বুঝছো আরেকটা আছে গুরুমান। গুরুমান জি স্যার এটা হচ্ছে বড় গুরুমানি কি বড় স্যার গুরুমান এটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বা গরিষ্ঠ সর্বোচ্চ মান বা এটার নাম কি গরিষ্ঠ মান জি স্যার গরিষ্ঠ মান মান বুঝছো দুইটা টার্ম বুঝছো নামগুলা বুঝছো জি, কিনা স্যার। লঘুমান এটার নামই সর্বনিম্ন মান এটার নামই লঘিষ্ঠ মান যেটাই বলো তুমি এটা মিন করবে যেটাই বলো এটা মিন করবে এই দুই মানকে একসাথে বলে চরম মান কি মান বলে চরম মান তাহলে যদি কোশ্চেনে চাই চরম মান নির্ণয় করো তাহলে তুমি কি নির্ণয় করবা লঘু মানও নির্ণয় করবা গুরুমান গুরু মানও নির্ণয় করবে বুঝছো জি, স্যার। দুই মানের একসাথে কি মান বলে চরম মান তাহলে তোমাকে চরম মান বলতে আলাদা কোনো টার্ম না জি স্যার চরম মান কি আলাদা কোনো এক্সট্রা কোনো জিনিস না, স্যার। চরম মান বলতে লঘু মানও বোঝায় গুরু মান বোঝায়। তার মানে কোনো কোশ্চেনে যদি বলে চরম মান নির্ণয় করো তাহলে তুমি লঘু মানও নির্ণয় করবা জি, স্যার। গুরু মানও নির্ণয় করবে বুঝছো এর দুই তিনটা টার্ম বুঝছো কিনা জি স্যার এখন তোমাকে বুঝাই যে লঘু মান জিনিসটা কি গুরু মান জিনিসটা কি জি স্যার ধরো অবশ্যই তো একটা ফাংশন থেকে আসছে জিনিসটা কি আসছে এটা ফাংশন বা একটা বক্ররেখা থেকে কিছু আসছে কারণ অন্তরীকরণ মানে কি বক্ররেখার জিনিসগুলো এটা আমি জি, স্যার। করাইতেছি না জি স্যার বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয় কি অন্তরীকরণ না তাহলে অন্তরীকরণ মানে কি বক্ররেখার একটা স্পর্শকের ঢালই তো অন্তরীকরণ জি স্যার অন্তরীকরণ মানে কি বক্ররেখার বক্ররেখার একটা স্পর্শকের ঢাল ডাল তাইলে ধরো একটা বক্ররেখা এরকম আছে জি স্যার এরকম আছে না একটা জিনিস লক্ষ্য করো এই যে জায়গাটা সবচেয়ে উঁচা না জি স্যার এই জায়গাটা সবচেয়ে উঁচা না স্যার এটাকে রাখছি মানে এটা বক্ররেখা আঁকলাম y=fx আঁকলাম যা কেমন স্যার মানে তোমাকে বোঝানোর জন্য যে লঘুমান গুরুমান একটা বক্ররেখার কি মিন করে কি বোঝায় স্যার এই জিনিসটা তো তোমাকে বুঝতে হবে জি স্যার পারবা তো এমনি কিন্তু আগে জিনিসগুলো বুঝো
ঠিক আছে? মানে এই দুটো মান কি স্যার বক্ররেখার সাথে রিলেটেড? হ্যাঁ স্যার বক্ররেখার সাথে রিলেটেড, হ্যাঁ কিন্তু সরলরেখার সাথে রিলেটেড না স্যার। কেন? বুঝাবো একটু পরে সরলরেখার সাথে কেন রিলেটেড। আর বুঝতেছো? গ্রাফের মধ্যে আঁকা লাগে নাকি? না গ্রাফে আঁকা লাগে না, তোমাকে বুঝাইতেছি বোঝানোর জন্য ম্যাথ জি, করতে হয়, গ্রাফে আঁকা লাগে না। ঠিক আছে? জি, স্যার। আমি তোমাকে বিষয়টা ভিজুয়ালাইজ করাইতেছি। দাও জি স্যার। এইগুলা কি সর্বোচ্চ না? দেখ এই বক্ররেখার এইগুলা সবার উপরে না? জি স্যার। এগুলা কি সবার নিচে না? জি স্যার। এই যে এই সবগুলারই বলে গুরুমান। জি স্যার। এই সবগুলারই কি বলে? গুরুমান। বুঝছো? পাইছো গুরুমান স্যার। কোনটা? একটা বক্ররেখা জি স্যার গুরুমান। গুরুমান পাইছো। জি স্যার। আর এই যে এগুলারে বলে কি? স্যার y সমান fx করে লিখছি। ধরে নিছি একটা বক্ররেখার আমি y ইকুয়াল টু fx ধরে নিছি, আবার ফাংশন ধরে নিছি। y ইকুয়াল টু fx ফাংশন ধরি না? ফাংশন আইবো নাকি? না আসবে না। দেখো এই মানগুলা কি? জি স্যার। লঘুমান না? এই যে নিচের মানগুলার কি বলে? লঘুমান। এখন আমি বলি তুমি কোন বিন্দুরে লঘুমান বলতে পারবা? গুরুমান। দেখো গুরুমান তুমি কোনটারে বলতে পারছো? দেখো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সর্বোচ্চ বাইরে আবার কি করছে? জি স্যার। কমতেছে। যখনই দেখবা একটা রেখার বাড়া আর কমার মাঝখানে যে বিন্দুটা পাবা এটারই বলবা গুরুমান। ও জি স্যার। আর এটা দেখো কমতেছে 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 কমতে কমতে সবার নিচে যায় আবার বেড়ে গেছে। তাহলে স্যার y কোনটারে বুঝাইছেন? লঘুমান না গুরুমান রে? কি y যে এটা তো রেখাটার নাম, এই রেখাটার নাম হইছে y ইকুয়াল টু fx। ও বুঝছি বুঝছি। রেখাটার নাম কি? y ইকুয়াল টু fx রেখা। জি স্যার বুঝছো? বুঝছি। এখন দেখো গুরুমান কি? দেখো বাড়তেছে বাড়তেছে বাইরে বাইরে সর্বোচ্চ জায়গায় যায় কি শুরু করছে? কমতেছে। জি স্যার। তার মানে বাড়া আর কমার মাঝখানে যেটা এটাই কি? গুরুমান। আর দেওয়া যায় কমতেছে 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 পরে বাইরে গেছে, তার মানে কমা আর বাড়ার মাঝখানে যেটা এটা কি মান? লঘুমান। লঘুমান। বুঝছো? গুরুমান কি? বাড়বে, হুট করে জি স্যার, বাড়তে বাড়বে। থাকবে, বাড়া ও কমার জি মাঝখানে, স্যার। বাড়া ও কমা, কমা। বাড়তে বাড়তে যে বাড়া ও কমা। জি আর স্যার। এটা হচ্ছে কমবে, কমতে কমতে কমাও হুট করে কি বেড়ে যাবে, কমা ও বাড়ার মাঝখানে এই দুইটা শর্ত না মানলে হবে না গুরুমান লঘুমান। জি স্যার। তার মানে বাড়তে বাড়তে পরে কমতে হবে, কমতে কমতে পরে কি হবে? বাড়তে হবে, না লঘুমান গুরুমান হবে না। জি স্যার। বুঝছো? বুঝছো? তার মানে y ইকুয়াল টু fx রেখার কি লঘুমানও আছে স্যার, গুরুমানও আছে। গুরুমানও আছে, আছে না? জি স্যার। ওকে, তাহলে আরেকটা রেখা নিই। ধরো আমি আরেকটা রেখা নিই, এসে জি স্যার। ধরো আরেকটা রেখা নিলাম। এটা কি মান? স্যার গুরুমান। এই জায়গায় কেন গুরুমান একটু চিন্তা করে বলবা। বাড়তেছে 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 বাইরে কি করছে? কমতেছে। কমছে, তার মানে এটা কি মান? গুরুমান। গুরুমান। এটা কি মান? স্যার লঘুমান। চিন্তা করে বলো। স্যার এটা স্যার সমানভাবে যেতেছে। কিছুই না, কিছুই না। কারণ দেখো কমতেছে কমতেছে ঠিক আছে, এই যে লঘুমানের কমতেছে, কমার পরে কি করতে হবে? বাড়তে হবে না? জি, স্যার। এটা কি বাড়ছে? সমানভাবে চলে গেছে না? এটা যদি আমরা ঘুরে বাড়তো তাইলে এটা কি মান হইতো? স্যার এই লঘুমান হইতো। জি স্যার। তাহলে লঘুমান আছে, এই y ইকুয়াল টু fx রেখায় কি লঘুমান আছে? না স্যার। তাহলে কি আছে? শুধু শুধু গুরুমান। গুরুমান আছে। তার মানে এমন কোন ফাংশনও থাকতে পারে যেটা শুধু লঘুমান, গুরুমান থাকবে, গুরুমান লঘুমান কি থাকবে না, জি, হতে পারে না? তাহলে এটা শুধু কি আছে? জি গুরুমান স্যার। আছে। স্যার লঘুমান আছে, গুরুমান। এই যে এরকম হইতে পারে, এই যে ধরো এরকম আঁকি, জি স্যার। ধরো এই যে এটা কি মান? এই যে কমতেছে কমতেছে বাড়তেছে, এটা কি মান? লঘুমান। লঘুমান। জি স্যার। গুরুমান আছে, এটা কি গুরুমান? এটা কি গুরুমান? না, স্যার। কেন গুরুমান না বলো তো? স্যার কারণ এলো আর রেখা শুধু এর বাড়ছে, কমছে না তো। যদি কমতো তাহলে গুরুমান হয়েছে, ঠিক আছে? বাড়া কমার মাঝখানে হতো। এই শর্তটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ত। তার মানে এমন কোনো ফাংশন হইতে পারে যেটাতে শুধু লঘুমানও থাকতে পারে, যেটাতে শুধু কি গুরুমানও থাকতে পারে, অন্য মান মানে দুই মানে যে সব ফাংশনে থাকতে হবে এরকম কি কোনো শর্ত নাই। বুঝছো? বুঝছো আমার কথা? জি, স্যার। অথবা দেখো আরেকটা জিনিস বলি, বুঝছো কথাগুলো, ঠিক আছে? আমি তোমাকে ফিল করাইতে দেখি। ধরো এটা একটা ফাংশন y ইকুয়াল টু fx, এটা কি লঘুমান গুরুমান আছে? না স্যার। আছে। তার মানে এখানে কোনো লঘুমান গুরুমান নেই। নাই। তার মানে এমন ফাংশনও থাকতে পারে যে ফাংশনে কি লঘুমান গুরুমান নাই। এখানে কোনো লঘুমান গুরুমান বলতে কি বোঝায়? চরম মান না? একসাথে কি বোঝায়? তার মানে এখানে কোনো চরম মান নেই। জি স্যার। বুঝছো? মানে এমন ফাংশনও আছে দুইটাই থাকতে পারে, এমন ফাংশন আছে যে কোনো একটা থাকতে পারে, এমন ফাংশন আছে যে ফাংশনে কোনো মানই নেই, গুরুমানই নাই। থাকতে পারে না? জি এ স্যার। হইতে পারে না, কোনো মানই নাই। জি স্যার। তাহলে বুঝছো? এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, তাহলে আমি ফাংশন দিই কিভাবে বুঝবো যে এটা লঘুমান গুরুমান আছে বা লঘুমান গুরুমান নাই? জি স্যার। কোশ্চেন একটা ভালো কোশ্চেন জি না? স্যার। আমার তো ফাংশন দেখে কি করতে হবে? বুঝতে হবে। বুঝতে হবে। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে ফাংশন দেখে, একটা ফাংশন দেখে আমি কিভাবে বুঝবো যে লঘুমান গুরুমান আছে কি নাই। নাই? এরকম কোশ্চেন আমাকে করতে পারো না? জি স্যার। কারণ আমি দেখাইছি এক ফাংশনের আছে আরেক ফাংশনের কি নাই। নাই। তাহলে আমি কিভাবে বুঝবো যে ফাংশনের লঘুমান গুরুমান জি, আছে কি নাই? বুঝছো? এটার শর্ত, এটা চরম মান থাকার শর্ত।
চরম মান থাকার শর্ত থাকার শর্ত। এটা তো জানতে হবে আগে, তো আমার বুঝতে হবে যে এটা লঘুমান গুরুমান আসছে কিনা। যদি নাই থাকে তাহলে আমি নির্ণয় করবো কেমনি? কারণ এই অধ্যায়ে তো লঘুমান গুরুমানই চাইবে না? তাহলে আগে তো আমাকে বুঝতে হবে যে লঘুমান গুরুমান আসছে কিনা। যদি নাই থাকে তাহলে আমি বের করবো কেমনি? বুঝছো? তাইলে মনে রাখবা চরম মান থাকার শর্ত। ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স যে কোনো একটা বড় ফাংশন দিবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোশ্চেনে ফাংশন দিবে। এফ অফ এক্স একটা কি ফাংশন। মনে রাখবা এই ফাংশনটার চরম মান থাকবে যদি এফ অফ এক্স কে ডিডিএক্স করলে কি করলে মানে একবার অন্তরীকরণ করলে, কয়বার অন্তরীকরণ করলে? একবার অন্তরীকরণ করলে কি হবে? এফ প্রাইম এক্স হবে না? কি হবে? এফ প্রাইম এক্স। যদি এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করলে উত্তর 0 হয়, কত হয়? উত্তর 0 হয়। তাইলেই ওই ফাংশনের লঘুমান গুরুমান থাকবে। 0 না হলে ওই ফাংশনের লঘুমান গুরুমান থাকবে না। এফ এক্স এর ডিডিএক্স করলে স্যার এটা কি এফ প্রাইম এক্স হয় না? এই এফ অফ এক্স এর একবার ডিডিএক্স করলে কি এফ প্রাইম এক্স হয় না? ও জি স্যার। এফ প্রাইম এক্স হয় না স্যার? এফ প্রাইম টা কেমনে? এটা তো হয়, এটাই তো রুলস, মানে এটাই তো রুলস। এফ অফ এক্স ফাংশন রে একবার অন্তরীকরণ করলে কি হয়? ও এফ প্রাইম এক্স। এক্স প্রাইম দুইবার করলে এফ ডাবল প্রাইম হয়। মানে ডিওয়াই বাই ডিএক্স কে যেমন তুমি লিখতে পারো ওয়াই ওয়ান লিখতে পারো না? একবার অন্তরীকরণ মানে কি ওয়াই ওয়ান না? এটাও সেম। এফ অফ এক্স এর একবার অন্তরীকরণ মানে কি এফ প্রাইম এক্স। যদি একবার অন্তরীকরণ করে উত্তর কত আসে? 0, তাইলেই তার কি লঘুমান গুরুমান থাকবে। আর যদি 0 বড় বা 0 ছোট আসে তাইলে কি লঘুমান গুরুমান থাকবে না। বুঝছো আমার কথা? জি স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। ওকে বুঝছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে প্রধান শর্ত, লঘুমান গুরুমান থাকার কি প্রধান শর্ত। তাহলে প্রতিটা ম্যাথের আগে তুমি এই শর্ত ফেলবা, কারণ আগে তোমাকে বুঝতে হবে লঘুমান গুরুমান আছে কিনা। বুঝা তারপরে কি করতে হবে? লঘুমান গুরুমান নির্ণয় করতে হবে। কথাটা বুঝছো? জি স্যার। এমন কথা হইলো বুঝলাম। ধরো আমি প্রথম ক্যাপাসিটি করলাম, প্রথমবার এটা করলাম, একটা ম্যাথ দিল, একটা ফাংশন দিল, প্রথমবার আমি নির্ণয় করলাম লঘুমান গুরুমান আছে কিনা। এখন পরে তার একটা ঝামেলা লাগছে। ধরো বুঝলাম লঘুমান গুরুমান আছে, এটা দ্বারা কি বুঝবো? এটা লঘুমান গুরুমান আছে, বুঝলাম। পরে আরেকটা পেশ আছে, তো কিছু কিছু ফাংশনে তো শুধু গুরুমান আছে, শুধু কি আছে? লঘুমান আছে। তাহলে আমি এটা কইরা বুঝলাম এটার লঘুমান গুরুমান থাকতে পারে, লঘুমান অথবা গুরুমান বা দুইটা মানে কি থাকতে পারে। কিন্তু এটা করার পরে কি আমি বুঝতে পারছি যে এটা কি মানটা আছে, এক্সাক্ট কি মান আছে, লঘুমান আছে নাকি গুরুমান আছে, নাকি শিওর হইছি? এটা শিওর হইতে হবে না, এটাও তো আমার দরকার লাগবে শিওর। ফার্স্ট শর্ত দিয়ে আমি শিওর হইছি লঘুমান গুরুমান আছে কিনা। পরের শর্ত দিয়ে কি শিওর হবো? কোন মানটা আছে। পরের শর্ত দিয়ে কি শিওর হবো? কোন মানটা আছে, এক্স্যাক্টলি কোন মানটা আছে। বুঝতেছো আমার কথা? পরের শর্ত দিয়ে কি দেখবো? এক্স্যাক্টলি কোন মানটা আছে। তাহলে একবার অন্তরীকরণ তো করে ফেলছি, তাহলে পরের শর্ত গেলে কি আবার অন্তরীকরণ করতে হবে না? কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে না? আবার অন্তরীকরণ করলে কি হবে? এফ ডাবল প্রাইম এক্স হবে না? কি হবে? এফ ডাবল প্রাইম এক্স। এফ এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝবো যে লঘুমান গুরুমান আছে। স্পেসিফিক ভাবে জানতে চাইতেছি যে আসলে তার কোন মানটা আছে, লঘুমান নাকি গুরুমান। এফ প্রাইম এক্স হলে তো বুঝলাম যে লঘুমান গুরুমান আছে, তো এফ ডাবল প্রাইম এক্স হলে আবার কি বুঝবো? এফ ডাবল প্রাইম মানে কি দুইবার অন্তরীকরণ করব। যদি দেখি দুইবার অন্তরীকরণ কইরা 0 বড় আসছে, কি হইছে? 0 বড়, অথবা 0 ছোট আসছে, দুইটা কাহিনীতে হইতে পারে। দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এইটা থেকে কি ডাইবো নাকি, মানে এফ প্রাইম এক্স এর আবার অন্তরীকরণ, আবার অন্তরীকরণ করব। বুঝছো? এফ প্রাইম এক্স এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে এখন আমি ক্লিয়ার হব আসলে কোন মান আছে। এই শর্ত দিয়ে কি কি ক্লিয়ার হব? আসলে কোন মান আছে, আসলে কোন মান আছে। জি স্যার। বুঝতেছো? জি স্যার। আসলে কোন মান আছে, এই শর্ত দিয়ে আমি কি ক্লিয়ার হব? আসলে এক্স্যাক্টলি আমার কোন মান আছে, আসলে কি কোন মান আছে। এই শর্ত দিয়ে, ফার্স্ট শর্ত দিয়ে তো আমি বুঝছি লঘুমান অথবা গুরুমান অথবা দুইটাই থাকতে পারে। এখন বুঝবো আসলে কোন মান আছে, কারণ অনেক ফাংশনে তো একটাও থাকতে পারে, অনেক ফাংশনে দুইটাও থাকতে পারে। কখন লঘুমান কখন গুরুমান এটা আমাকে বুঝতে হবে না? কখন লঘুমান কখন গুরুমান। মনে রাখবা যদি এফ ডাবল প্রাইম এক্স এর মান 0 থেকে বড় হয় তাইলে থাকবে লঘুমান। কি মান থাকবে? লঘুমান। আর যদি এফ ডাবল প্রাইম এক্স এর মান 0 থেকে ছোট হয় তাহলে কি মান থাকবে? গুরুমান। উল্টা কিন্তু কথাটা, দেখছো? গুরুমানই কি বড়, কিন্তু এটা কি 0 থেকে ছোট। কথাটা কি উল্টা। মনে রাখবা কি কথাটা উল্টা। কথাটা কি উল্টা। উল্টা না? তার মানে দুইবার অন্তরীকরণ করে দেখি যদি 0 থেকে বড় আসছে তাইলে বুঝবো কি মান আসবে? স্যার তাহলে লঘুমান আসবে। আর যদি 0 থেকে বড়, এই যে 0 থেকে বড় না, দুইবার অন্তরীকরণ করলে একটা ভ্যালু পাবো না আমি? জি স্যার। তো ভ্যালুটা যদি দেখি 0 থেকে বড় তাহলে বুঝবো লঘুমান, আর যদি দেখি 0 থেকে ছোট তাহলে বুঝবো গুরুমান। জি স্যার। আচ্ছা 0 হইলে শুধু লঘুমান গুরুমান দুইটাই আছে। হ্যাঁ বুঝছো? আর কোনোটাই না কি বুঝাবো স্যার? কোনোটাই নাই।
হ্যাঁ, কোনোটাই নাই। এই তো এখন বুঝবো কিভাবে লঘুমান গুরুমান থাকবে না। কিভাবে? জি স্যার, লঘুমান অথবা গুরুমান থাকবে না। থাকবে না। এফ নট ইজিক্যাল টু 0 হবে। এই লঘুমান গুরুমান থাকবে নাকি? এফ রে একবার অন্তরীকরণ করলে কি 0 হইলে লঘুমান গুরুমান থাকবে। নট ইজিক্যাল টু 0 হইলে কি? যদি দেখি 0 নয়, অন্য কিছু আছে, 0 বড় অথবা 0 ছোট আছে, তাইলে বুঝবো কি লঘুমান গুরুমান নেই। একবার অন্তরীকরণ করলে, একবার প্রথমবার অন্তরীকরণ করে যদি দেখি 0 আছে, বুঝবো লঘুমান গুরুমান আছে। যদি 0 আসতেছে না, তাইলে কি বুঝবো লঘুমান গুরুমান নেই। শেষ, সহজ শর্ত না? এখন লঘু আর শুধু লঘুমান আর গুরুমান অসত্য হচ্ছে মানে দুইবার অন্তরীকরণ করা লাগবে। হ্যাঁ, দুইবার অন্তরীকরণ করে বুঝতে হবে যে কোনটা লঘুমান নাকি গুরুমান। দুইবার অন্তরীকরণ করে আমাকে বুঝতে হবে। বুঝছো? বুঝছি। এখন দেখো, নট ইজিক্যাল টু 0 হইলে দুইটা কেস হইতে পারে। এফ প্রাইম এক্স হয় 0 থেকে বড় হইতে পারে, প্রথমবার অন্তরীকরণ করলে হয় 0 থেকে কি হইতে পারে? ছোট হইতে পারে। দুইটা কেস হইতে পারে না? যদি 0 না হয় তাহলে তো বুঝবো তার লঘুমান গুরুমান কি নেই। তার লঘুমান গুরুমান নেই। তাহলে 0 বড় হইতে পারে, 0 ছোট হইতে পারে। যদি দেহ প্রথমবার অন্তরীকরণ করে 0 বড়, কি দেহ 0 বড়, তাহলে তো তার লঘুমান গুরুমান নাই, আছে? 0 বড় যদি দেহ তাহলে বুঝবা ক্রম বর্ধমান। কি 0 বড় হইলে কি ক্রম বর্ধমান মানে তার বুঝছো? 0 বড় যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে কি তার কি নাই? লঘুমান গুরুমান নাই। তাহলে যে কোনো একটা মান তো থাকবে, একটা মান থাকবে না? যদি নট ইকুয়াল টু 0 দেহ, যদি নট ইকুয়াল টু 0 পরে দেহ 0 বড় আছে, প্রথমবার অন্তরীকরণটা কি? জি স্যার, 0 বড়। 0 বড়, তাহলে বুঝবা ক্রমবর্ধমান। মানে স্যার ফাংশনটা ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি? এটাই মানে বাড়তে থাকবে, অলওয়েজ বাড়তে থাকবে। বলে চাই ক্রমবর্ধমানও চাই, ফাংশন ক্রমবর্ধমানও চাই। আর যদি দেখো 0 ছোট, প্রথমবার অন্তরীকরণ করে দেখো কি 0 ছোট, তাহলে বুঝবা ক্রম হ্রাসমান। ক্রম হ্রাসমান মানে দুইটা দেখতে বুঝা স্যার, মানে কোন আমি ফুল কেস বলি। ধরো একটা ফাংশন তোমাকে দিছি, একটা ফাংশন দিছি, তাইলে আমি ফাংশনের লঘুমান গুরুমান আছে কিনা কিভাবে বুঝবো? প্রথমবার অন্তরীকরণ করে যদি 0 আসে, তাইলে বুঝবো তার লঘুমান গুরুমান আছে। প্রথমবার যদি অন্তরীকরণ করে 0 আসে, তাহলে বুঝবো কি তার গুরুমান লঘুমান গুরুমান আছে। আর যদি 0 না আসে, তাইলে বুঝবো ফাংশনটা হয় ক্রমবর্ধমান, নাইলে কি ক্রম হ্রাসমান। যদি 0 না আসে, তাহলে 0 আসলে তো বুঝবো কি লঘুমান গুরুমান আছে। যদি দেখি 0 না আসে, মানে স্যার কোনটাই নাই, তাহলে যদি দেখি 0 না আসে, তাহলে হয় 0 থেকে বড় আসবে, 0 থেকে ছোট আসবে, তাইলে তো 0 আসবে না। তাহলে যদি দেখি 0 না আসে, তাহলে বুঝবো লঘুমান গুরুমান নাই, তাহলে কি আছে? ক্রমবর্ধমান, ক্রম হ্রাসমান। যদি দেখি 0 না আসে, 0 থেকে বড় আসছে ক্রমবর্ধমান, 0 থেকে ছোট আসছে ক্রম হ্রাসমান। হ্রাসমানি কম, 0 থেকে ছোট আসলে ক্রম হ্রাসমান। পরে আবার প্রথমবার অন্তরীকরণ করতে বুঝছি তার লঘুমান গুরুমান আছে। মানে এক্স্যাক্টলি বুঝবো আসলে কি লঘুমান আছে নাকি গুরুমান আছে। দ্বিতীয়বার অন্তরীকরণ করবো এক্স্যাক্টলি বোঝার জন্য, দ্বিতীয়বার অন্তরীকরণ করবো। তাহলে দ্বিতীয়বার অন্তরীকরণ করে যদি দেখি 0 থেকে বড়, তাহলে লঘুমান, 0 থেকে ছোট তাইলে গুরুমান। বুঝছো? আর যদি প্রথমবার অন্তরীকরণ করে 0 না আসে, তাহলে কি দ্বিতীয়বার অন্তরীকরণ করবো না? স্যার দ্বিতীয়বার অন্তরীকরণ করার দরকারই নেই, লঘুমান গুরুমানই নেই। বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, পুরোটা শর্ত বুঝছো? জি স্যার। ওকে, বেন্টি স্যার। জি স্যার। उसे देखा उसे f of x is equal to 1 minus 13x plus 6x square minus x cube একটি ক্রম হ্রাসমান ফাংশন। কি বলছে? প্রমাণ করতে বলছে। বলছে এফ অফ এক্স ফাংশনটা কি ক্রম হ্রাসমান। ক্রম হ্রাসমানের শর্ত কি ছিল? প্রথমবার অন্তরীকরণ করে 0 ছোট আসলে কি ক্রম হ্রাসমান, প্রথমবার অন্তরীকরণ করে 0 বড় আসলে ক্রমবর্ধমান, প্রথমবার অন্তরীকরণ করে 0 আসলে লঘুমান গুরুমান। জি স্যার, তিনটে শর্ত ছিল না? প্রথমবার অন্তরীকরণ করে 0 ছোট আসলে ক্রম হ্রাসমান, প্রথমবার অন্তরীকরণ করিয়া 0 বড় আসলে ক্রমবর্ধমান, প্রথমবার অন্তরীকরণ করিয়া 0 আসলে
লঘুমান গুরুমান জি, ঠিক স্যার, আছে বুঝছি। তার মানে ক্রমহ্রাস মানে কি প্রথমবার অন্তরীকরণ করে কি জিরোর ছোট জি, স্যার, জিরোর তাহলে আমাকে ছোট। বুঝাইতে হবে জিরোর ছোট মানে কি নেগেটিভ না জি, তার স্যার। মানে এই ফাংশনটার প্রথমবার অন্তরীকরণ করলে ভ্যালু কত আসবে জিরোর ছোট। নেগেটিভ আসবে জি স্যার। নেগেটিভ না জি, এটা স্যার। প্রমাণ করতে হবে তাই আগে প্রথমবার অন্তরীকরণ করি এফ অফ জি, এক্স কে একবার অন্তরীকরণ করলে কি এফ প্রাইম এক্স জি, স্যার। এফ প্রাইম এক্স এটা একবার অন্তরীকরণ করতে হবে না জি স্যার। 1 রে করলে কি 0 স্যার। মাইনাস 13 এক্স রে করলে কি 30 জি, দিতে স্যার। হবে এক্স জি, রে স্যার। করলে তো 1 প্লাস এক্স স্কয়ার রে করলে কি 2x না জি স্যার। তাহলে 2x হলে 6 দুগুণে কত 12x জি স্যার। মাইনাস এক্স কিউব রে করলে কি জি স্যার। এক্স কিউব রে করলে কি স্যার এক্স কিউব রে করলে স্যার 3 এক্স স্কয়ার জি স্যার। n ইনটু n মাইনাস 1 না এক্স কিউব রে করলে কি 3x স্কয়ার জি স্যার। বুঝছো যোগ বিয়োগ আছে দেখে প্রতি জায়গায় জায়গায় অন্তরীকরণ চলে গেছে বুঝছো তাহলে আমার আসছে কি মাইনাস স্যার 3x এক্স স্কয়ার কিউব অন্তরীকরণ করলে স্যার যে 3 টা আগে পড়ছে হ্যাঁ আর স্যার এক্স স্কয়ার এক্স করলে তো এক্স স্কয়ার n মাইনাস হয়ে যাবে এক্স কিউব রে করলে কেমনে হইছে n ইনটু x n মাইনাস 1 না সূত্র কি জি স্যার। তাহলে 3 কি n না স্যার এটা না কি সূত্র? x টু দি পাওয়ার n এর সূত্র না এটা কি জি, x টু দি স্যার। পাওয়ার n আছে না জি স্যার। x কিউব মানে কি x টু দি পাওয়ার n না জি, এই স্যার। সূত্র বলে গেলে কেমন বুঝছো সাজায় লিখছি দাও জি স্যার। এটা অন্তরীকরণ করছি x জি, কিউব স্যার। রে করলে কি 3x স্কয়ার না জি স্যার। বুঝছো জি স্যার। জাস্ট কি করছি জি স্যার। সাজায় লিখছি এখন দেখো এই ফাংশনটা জিরোর বড় না জিরোর ছোট বুঝা যাইতেছে না স্যার। x এর ভ্যালু ছাড়া বুঝা যাইতেছে না স্যার। বুঝবো কেমনে জিরোর বড় না জিরোর ছোট এটার এমন একটা ফরম্যাট বানাইতে হবে যাতে যে ফরম্যাটে এক্স এর দুনিয়ার যত ভ্যালু ইনপুট করো ভ্যালু আসবে কি নেগেটিভ এটা বোঝা যায় এরকম ফরম্যাট তৈরি করতে হবে কি করতে হবে তৈরি করতে হবে। এরকম ফরম্যাট তৈরি করতে হবে দেখো মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x ঠিক আছে মাইনাস 3x স্কোয়ার স্যার প্লাস এই অন্তরীকরণটা আমার কেন জানি স্যার বুঝতেছি না। কেন স্যার। এক্স টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি n ইনটু x মাইনাস 1 না জি স্যার। তাহলে এখানে আছে x কিউব x টু দি পাওয়ার n এর মান কত 3 না এই যে 3 x বুঝছি, বুঝছি। n মাইনাস 1 3 মাইনাস 1 জি জি তো স্যার। বুঝছি বুঝছি। জি স্যার, এখন বুঝছি। এখন দেখো এই 13 কে আমি সুন্দর করে লিখি 13 কে আমি কি লিখতে পারি বল স্যার কি লিখবো স্যার? বলো স্যার ডিডিএস করলে তো কিচ্ছু হতো না। এই 13 কে আমি লিখতে পারি না মাইনাস 12 মাইনাস 1 ও জি স্যার। লিখতে পারি আমি বলতে পারো এটা লিখলে আমার কি লাভ এটা লিখলে আমার কি লাভ তুমি এরকম ফরম্যাট দেখলে হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবা কি করবা ফুল স্কোয়ার কারণ আমাকে তো বুঝাইতে হবে এই জিনিসটা কি জিরো থেকে ছোট এই মানটা কি 0 থেকে ছোট। ছোট আমাকে ওদের কোশ্চেনে বুঝাই দিতে হবে না কারণ প্রমাণ করতে বলছে তার মানে জিরো থেকে ছোট বুঝাই দিতে বলছে ক্রমহ্রাস মান মানে কি জিরো থেকে ছোট না তার মানে এই মানটা জিরো থেকে ছোট আমাকে বুঝাই দিতে বলছে না জি স্যার। তাহলে দেখো এটা কইরে আমার কি লাভ এই যে এক্স স্কোয়ারের সহগ শূন্য করবো সহগ 1 করবো এক্স স্কোয়ার সহগ কত করবো অন করবো। 1 করবো মানে এক্স স্কোয়ারের সহগ 1 করতে কত কমন নিতে হবে 3 মাইনাস 3 কমন নিতে হবে জি না স্যার। এক্স স্কোয়ারের সহগ যদি 1 বানাইতে চাই মাইনাস 3 কমন নিতে হবে না জি স্যার। আর মাইনাস 3 কি 13 এর সাথে কমন নিতে পারবা 13 যদি আমি 12 লিখি তাহলে কি কমন নেওয়া যায় না তাহলে এত ঢুক থেকে মাইনাস 3 কমন নাও মাইনাস 3 কমন নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে কাইটা দিলে কত হবে 4x জি স্যার। মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 আর মাইনাস 1 দ্বারা বাইরেই রাখবো স্যার চিটা কেন কমন দিছি? মাইনাস এক্স স্কোয়ারের সহগ ছাড়া করতে ও জি এক্স স্যার। স্কোয়ারের সহগ 1 করতেছি কি করতেছি 1 এটাই টেকনিক নাহলে আমি জি, এটারে স্যার। মানে নেগেটিভ বুঝাইতে পারবো না ও বুঝছি স্যার। ওকে দাও মাইনাস 3 দাও এটা কি সূত্র পড়ছে জি স্যার। তো এ স্কোয়ার মাইনাস 2 4 কে লিখতে পারি না 2 জি স্যার। এ বলতে কি এক্স না জি, 2a বি বলতে কি 2 বলতে পারি না এই জি যে স্যার। তো সূত্র লিখছি হইছে এটা সূত্র লিখছি যে বুঝছো বুঝছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ছে জি, স্যার। সূত্রের ফরম্যাট হয়ে গেছে না এখন তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার জি স্যার। মাইনাস 1 a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস জি 1 স্যার। এখন বলতে পারবা এটাতে নেগেটিভ জি স্যার। এটা নেগেটিভ এখন বলতে পারবা দেখো এটা এখন নেগেটিভ হবে স্যার কেমনে? দুনিয়ার যত ভ্যালু বসাবা এটার ভ্যালু নেগেটিভ আসবে দেখো চিন্তা করো এরা তো এই ম্যানগুলো জানো শুধু এক্স এর মানটা ইনপুট দিবা জি স্যার। তুমি এক্স এর ভ্যালু যদি মাইনাস ইনপুট দাও কি করো মাইনাস মাইনাসও ইনপুট দাও এ মাইনাস স্কোয়ার হয়ে যাবে না মাইনাসের কি হয়ে যাবে স্কোয়ার তো মাইনাসের স্কোয়ার হলে কি হয়ে যাবে প্লাস তা প্লাস হয়ে যাবে না তাহলে যদি প্লাস হয় প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে স্যার মাইনাস মাইনাস আবার মাইনাস বিয়োগ করবা মাইনাস মাইনাস বিয়োগ করলে তো মাইনাসই থাকবে জি স্যার। তার মানে এই ভ্যালুটা কি জীবনে পজিটিভ আসবে না স্যার। বুঝতেছো আমার কথা না স্যার। বুঝো নাই স্যার বুঝছি স্যার। এটা কি পজিটিভ হইব জীবনে না স্যার। দেখো, এই ফরম্যাটটা দিয়ে আমি বলতে পারবো এক্স এর দুনিয়ার যত ভ্যালুই দিই এই পুরো ফাংশনের ভ্যালু কি আসবে নেগেটিভ আসবে শূন্য থেকে কম আসবে তো চিন্তা করো কেন নেগেটিভ আসবে এটার ভ্যালু ধরো নেগেটিভ আসলো ধরো এখানে নেগেটিভই আসলো বা পজিটিভ আসলো এক্স এর ভ্যালু কি আসলো পজিটিভ তো পজিটিভ আসলে প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাস না তো উত্তর কি আসবে মাইনাস তো এতটুক মাইনাস আসলো মাইনাস থেকে মাইনাস বিয়োগ করলে তো মাইনাসই আসবে জি স্যার।
বুঝছো? বুঝছি, স্যার। তাহলে পজিটিভ আসলে নেগেটিভ আসে, আবার ধরো এক্স এর ভ্যালু নেগেটিভ আসলো, কি আসলো? পজিটিভ হয়ে তাহলে নেগেটিভ আসলে নেগেটিভ স্কোয়ার করলে কি হবে? পজিটিভ। পজিটিভ হয়ে যাবে না? জি, স্যার। তো পজিটিভ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থেকে মাইনাস বিয়োগ করলেও কি মাইনাস। তার মানে এক্স এর ভ্যালু পজিটিভ বসালেও নেগেটিভ আসে, মানে পুরো ফাংশনের উত্তর ঋণাত্মক আসে। এক্স এর ভ্যালু নেগেটিভ বসালেও পুরো ফাংশনের উত্তর কত আসে? মানে ঋণাত্মক। ঋণাত্মকই আসে। মানে এক্স এর ভ্যালু তুমি জিরো বসাও, কি বসাইলা? স্যার জিরো। জিরো বসালে পুরোটার মান জিরো হয়ে যাবে না? কি হয়ে যাবে? জিরো। যে জিরো থেকে মাইনাস ওয়ান করলে কত হয়? মাইনাসই তো হবে। জি স্যার। এই জিরো থেকে মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান কি ঋণাত্মক না? জি তার মানে এক্স এর ভ্যালু জিরো থেকে বড় বসাইলেও ঋণাত্মক আসে, জিরো থেকে ছোট বসাইলেও ঋণাত্মক আসে, জিরো বসাইলেও কি আসে? ঋণাত্মক আসে। তার মানে কি পুরো ফাংশনটাই কি ঋণাত্মক না? বুঝছো? পরে বলে দিব যা এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব জি স্যার। মানের জন্য ঋণাত্মক। জি স্যার। বুঝছো? জি, এই স্যার। যা এক্স এর সকল বাস্তব মানের জন্য ঋণাত্মক জি, না, স্যার। এই ফাংশনটা কি ঋণাত্মক। তার মানে আমি প্রমাণ করতে পারছি যে এফ অফ এক্স এর একবার অন্তরীকরণ করলে কি আসবে? ঋণাত্মক আসবে। এফ অফ এক্স এর একবার অন্তরীকরণ করলে কি আসবে? ঋণাত্মক আসবে। তার মানে ঋণাত্মক মানে কি জিরো থেকে ছোট না? এই যে এটা হইছে না প্রমাণ? হ্যাঁ, অর্থাৎ ফাংশনটি কি ক্রমহ্রাসমান। জি স্যার। ফাংশনটি ক্রমহ্রাসমান। বুঝছো? বুঝছি স্যার। পুরো কাহিনী বুঝছো? মানে বুঝছি, স্যার। টেকনিক্যালি এই যে স্কোয়ারটা এই জন্যই আনছি, বলছি না আমি স্কোয়ার কেন আনছি, এই যে কাহিনীগুলো করে স্কোয়ার আনছি কেন জানে, যাতে আমরা নেগেটিভ দিলেও স্কোয়ার করে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। পজিটিভ হয়ে গেলে পরে কি প্লাসে মাইনাসে কি মাইনাস, জি, স্যার। তাহলে নেগেটিভ অটোমেটিক আসবে, যাতে একটা ফরম্যাট দাঁড় করে। জি স্যার। বুঝছো? জি স্যার। পারবা? জি স্যার। বলছে দেখাও যে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? জি স্যার। দেখাও যে x is equal to 2 বিন্দুতে x is equal to ও বিন্দুতে 2 বিন্দুতে f of x একটা ফাংশন দিয়ে দিছে, f of x is equal to x cube minus 3x square plus 3x। ফাংশনটি কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা ফাংশনটি বৃদ্ধি পায় মানে কি বলো তো? ক্রমবর্ধমান না? ফাংশনটি বৃদ্ধি পাইতেছে, শুধু কি কইছে? বৃদ্ধি পাইতেছে। শুধু বৃদ্ধি পাওয়ার কি বলে? ক্রমবর্ধমান। কি বলে? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান। তাইলে তোমাকে বলে দিছে প্রমাণ করতে ফাংশনটা কি ক্রমবর্ধমান। কখন ফাংশন ক্রমবর্ধমান হয়? স্যার দেখাও যে এক সময় টু বিন্দুতে এই ফাংশনটা কি ক্রমবর্ধমান, বৃদ্ধি পায় মানে কি ক্রমবর্ধমান। জি, স্যার। তো ফাংশন কখন ক্রমবর্ধমান হয়? যখন ফাংশনে প্রথমবার অন্তরীকরণ করলে জিরো থেকে কত আসে? বড় আসে। জি, স্যার। জিরো থেকে বড় আসলে কি জি, স্যার। ক্রমবর্ধমান। তো আমাকে প্রথমবার অন্তরীকরণ করতে হবে না? অন্তরীকরণ করে দেখতে হবে জিরো থেকে বড় আসে না ছোট আসে। এই যে প্রথমবার অন্তরীকরণ করলে ক্রমহ্রাসমান। হ্যাঁ হ্রাসমান, জিরো থেকে ছোট। তাহলে প্রথমবার অন্তরীকরণ করো x কিউব রে করলে কি 3x স্কয়ার জি স্যার। মাইনাস 3 তো আসি, জি, 3 স্যার। ধ্রুবক বাইরে যাবে। 2x স্কয়ারে করলে কি 2x না? জি, স্যার। তাহলে 3 দুগুণে 6x প্লাস 3x এর করলে তো 3 হবে। শেষ প্রথমবার অন্তরীকরণ জি, স্যার। করছি। এখন বুঝতে হবে এটা কি জিরো থেকে বড় কি না জিরো ছোট, থেকে ছোট। জি, স্যার। কিন্তু প্রমাণ করতে বলছে জিরো থেকে বড়, জি স্যার। জিরো থেকে বড় হবে কিনা দিই। কিন্তু জানা যাও তোমাকে x এর ভ্যালু বলে দিছে। কত বলছে x এর ভ্যালু? টু বিন্দুতে জি স্যার। কত বলছে? 2 বলে দিছে। x এর ভ্যালু কত বলছে? 2 বলছে না? জি, তাহলে x এর ভ্যালু 2 বসায় দাও, উত্তর তো শেষ। ইয়ানো তো এটা ওইটারে ভ্যালু দিছিল না, দেখে আমি এই কাজগুলো কইরা প্রমাণ করতে লাগছি। মানে ইয়ানো তো ভ্যালু দিয়ে দিছি, x এর ভ্যালু তুমি 2 বসায় দাও, দেখবা জিরো থেকে বড় আসবে। কত? 2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 3 কত আসছে? 3 আসছে না? জি স্যার। তাহলে f of x এর একবার অন্তরীকরণ করে কি জিরো থেকে বড় আসছে না ছোট আসছে? স্যার জিরো থেকে বড় আসছে। তার মানে সুতরাং f of x রে একবার অন্তরীকরণ করলে কি জিরো থেকে বড়। জিরো থেকে বড় হইলে ফাংশনটা কি ক্রমবর্ধমান না? জি স্যার। অর্থাৎ ফাংশনটি ক্রমবর্ধমান। জি স্যার। অর্থাৎ ফাংশনটি ক্রমবর্ধমান। শেষ। দেখছো মান দিয়ে দিলে তো আরো সহজ, একদম মানটা খালি বসাই দিবা একবার অন্তরীকরণ করি ক্রমবর্ধমান। বুঝছো? জি স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এতটুকু স্যার। বুঝছো? জি স্যার। তাহলে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান পড়ায় দিছি। নেক্সট ক্লাসে লঘুমান গুরুমান নির্ণয় শিখিয়ে দিব। শেষ। 9.8 শেষ, 9.9 জি স্যার। ওকে।